আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কয়েকটি দেশে রয়েছে ইরানের অস্ত্র কারখানা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রতিরক্ষা মন্ত্রী। একযোগে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি যোদ্ধারা, কাঁপল ইসরায়েল, বেজে উঠল সাইরেন। ইরানি সামরিক প্রযুক্তির আরেকটি বড় বিজয়, এবার ইরানের ভয়ঙ্কর সেই ড্রোন নিয়ে গবেষণা করতে চায় যুক্তরাষ্ট্র। ইউরোপে মাদক পাচারের বৃহত্তম কেন্দ্র ইসরায়েল, বিস্ফোরক তথ্য প্রকাশ। গাজার শিশুরা বলছে তারা মরতে চায়, যেন স্বর্গে গিয়ে খাবার পায়। আরও যা বললেন সেভ দ্য চিলড্রেনের মিডিয়া ম্যানেজার। ইসরায়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা দিতে বাধা, রাগে ক্ষোভে ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের সেনাপ্রধানের হুঙ্কার। গাজায় সামরিক অভিযান ছাড়া নেতানিয়াহুর পক্ষে সরকার টিকিয়ে রাখা সম্ভব নয়। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানের বাইরে একাধিক দেশে অস্ত্র কারখানা তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ। শুক্রবার রাতে এক টেলিভিশন সাক্ষাৎকারে একথা বলেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইরান বেশ কয়েকটি দেশে অস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করেছে, তবে আপাতত দেশগুলোর নাম প্রকাশ করেননি তিনি। তিনি আরো বলেন, ইরান গত বছর নতুন ওয়্যারহেড পরীক্ষা করেছে, যা অনেক উন্নত এবং কৌশলগত। তার এই মন্তব্য এমন এক সময় এলো যখন বৃহস্পতিবার ইরানের নৌবাহিনী ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরে বৃহৎ সামরিক মহড়ায় সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে ক্রুজ মিসাইল পরীক্ষা চালায়। এর আগে গত মাসে ইরান ও রাশিয়া যৌথভাবে কাজারেক্স 2025 নামে মহড়া করেছিল ক্যাসপিয়ান সাগরে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন, গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাত যদি 15 দিন স্থায়ী হতো, তবে শেষ 3 দিনে ইসরায়েল কোনো ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারত না। এ কারণেই ইসরায়েল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় বলে তার মন্তব্য। তিনি জানান, ইরান এই যুদ্ধে তাদের সবচেয়ে নিখুঁত ক্ষেপণাস্ত্র কাসিম বাসির ব্যবহারই করেনি। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1200 কিলোমিটার, সঙ্গে উন্নত গাইডেন্স ও প্রতিরোধ ব্যবস্থার বিরুদ্ধে কার্যকর প্রযুক্তি রয়েছে। নাসিরজাদেহ বলেন, যুদ্ধের শুরুর দিকে প্রায় 40% ক্ষেপণাস্ত্র আটকানো হলেও শেষ দিকে 90% লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তার দাবি, এটি প্রমাণ করে ইরানের অভিজ্ঞতা যেমন বাড়ছিল, তেমনি ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা ক্রমেই দুর্বল হচ্ছিল। মার্কিন নির্মিত এবং প্যাট্রিয়ট ব্যাটারি ও আয়রন ডোম সমন্বয়ে গঠিত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ইরানি প্রজেক্টাইল থামাতে অক্ষম। সূত্র ইরান ইন্টারন্যাশনাল। একযোগে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি যোদ্ধারা, কাঁপল ইসরায়েল, বেজে উঠল সাইরেন। ইসরায়েলে একযোগে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দক্ষিণ ইসরায়েলের উপরে বেশ কয়েকবার ব্যর্থ চেষ্টার পর হুথি ড্রোন ভূপাতিত করেছে আইডিএফ। ক্ষেপণাস্ত্রটিকেও আকাশে ধ্বংস করা হয়েছে এবং এর টুকরোগুলো জনপদে আঘাত হেনেছে। নিক্ষেপের প্রায় 4.5 ঘন্টা পরে ক্ষেপণাস্ত্রটি আকাশে ভেঙে পড়ে। উভয় ঘটনারই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো জনপদের সামান্য ক্ষতি করেছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। হামলার পরপরই গাজা উপত্যকা এবং মিশরের সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। আইডিএফ জানিয়েছে, তারা সফলভাবে বাধা দেওয়ার আগে এটি ভূপাতিত করার জন্য বেশ কয়েকবার প্রচেষ্টা চালায়। ফুটেজে দেখা গেছে, দক্ষিণ ইসরায়েলের উপর দিয়ে ড্রোনটি আকাশে থাকা অবস্থায় বিস্ফোরিত হচ্ছে এবং একটি যুদ্ধ বিমান ড্রোনটি পাশ দিয়ে চলে গেছে।
পরে রাত 9টার কিছুক্ষণ আগে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি বাহিনী। এরপরই মধ্য ইসরায়েলের বেশিরভাগ অংশ জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। ওই সময় ঐতিহ্যবাহী খাবার শাব্বাত খাওয়ার জন্য খোলা জায়গায় ছিলেন অনেক ইসরায়েলি। এক বিবৃতিতে ইরান সমর্থিত গোষ্ঠীটি দাবি করেছে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে সফলভাবে আঘাত করেছে। ইসরায়েলে 2টি ড্রোন নিক্ষেপ করারও দাবি করেছে তারা। এর আগে রোববার বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল গোষ্ঠীটি। সূত্র টাইমস অফ ইসরায়েল, প্রেস টিভি। ইরানি সামরিক প্রযুক্তির আরেকটি বড় বিজয়। এবার ইরানের ভয়ঙ্কর সেই ড্রোন নিয়ে গবেষণা করতে চায় যুক্তরাষ্ট্র। শাহেদ 136 এটি ইরানের বহুল আলোচিত আত্মঘাতী ড্রোন, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে এক ভয়ঙ্কর অস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে। এবার এই ড্রোনের অনুলিপি সংগ্রহের উদ্যোগ নিয়েছে মার্কিন বিমান বাহিনী। পেন্টাগনের মালিকানাধীন সংবাদপত্র স্টারস অ্যান্ড স্ট্রাইপস জানিয়েছে মূলত অধ্যয়ন ও প্রশিক্ষণের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফেডারেল নথি অনুযায়ী বিমান বাহিনী প্রাথমিকভাবে শাহেদ 136 এর 16টি অনুলিপি চাইছে। ভবিষ্যতে আরও 20টি সংগ্রহের বিকল্পও রাখা হয়েছে। প্রতিপক্ষ দেশগুলো যে ধরনের ড্রোন ব্যবহার করছে সেগুলো মোকাবেলায় মার্কিন বাহিনীকে প্রস্তুত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শাহেদ ড্রোনের অন্যতম বৈশিষ্ট্য হলো এগুলো ধীর গতিতে নিচু উচ্চতায় ওড়ে, ফলে রাডারে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে মার্কিন বাহিনী এ ধরনের হুমকি প্রতিহত ও ধ্বংস করার অনুশীলনের জন্যই এসব কপি ব্যবহার করবে। শাহেদ 136 প্রথম প্রকাশ্যে আসে 2021 সালে ইরানের এক সামরিক মহড়ায়। এর সাশ্রয়ী মূল্য, ঝাঁক কৌশল এবং আন্তর্জাতিক রপ্তানি এটিকে অসম যুদ্ধের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার করে তুলেছে। বিশেষত রাশিয়া ইউক্রেন যুদ্ধে এটি আবির্ভূত হয়েছে গেম চেঞ্জার হিসেবে। এই ড্রোনটি একটি ডেল্টা উইং পুশার চালিত সিস্টেম, যা 50 কিলোগ্রামের ওয়্যারহেড বহন করতে সক্ষম। প্রায় 185 কিলোমিটার/ঘন্টা গতিতে এটি 2500 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। 2022 সালে ইউক্রেনে আক্রমণের পর রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ শুরু করে ইরান। পরবর্তীতে রাশিয়া দেশীয়ভাবে এসব ড্রোন তৈরি শুরু করে এবং এগুলোকে আরো দ্রুত গতির করে তোলে ও নাম পরিবর্তন করে নতুন নাম দেয় জেরান। রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি প্রায়শই শাহেদ ড্রোন ব্যবহার করে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ভেদ করে থাকে। যুক্তরাষ্ট্রও শাহেদের জবাব হিসেবে কাজ শুরু করেছে। জুলাই মাসে অ্যারিজোনা ভিত্তিক স্পেকট্রোওয়ার্কস সংস্থা তৈরি করে LUCAS নামে নিজস্ব কম খরচের ড্রোন, যা প্রতিরক্ষা কৌশলে নতুন সম্ভাবনা তৈরি করছে। সূত্র স্টারস অ্যান্ড স্ট্রাইপস, ইরান ইন্টারন্যাশনাল এবং ডিফেন্স ওয়ান। ইউরোপে মাদক পাচারের বৃহত্তম কেন্দ্র হয়েছে ইসরায়েল। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ক্রমশ ইউরোপীয় দেশগুলোতে মাদক পাচারের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে ইউরোপে মাদকের ক্রমবর্ধমান চাহিদার সাথে সাথে ইসরায়েল থেকে ইউরোপীয় দেশগুলোতে মাদক পাচারের ঘটনাও বেড়েছে। পার্স টুডে জানিয়েছে অধিকৃত অঞ্চলের নেটওয়ার্কগুলো এ থেকে বছরে লাখ লাখ ইসরায়েলি মুদ্রা শেকেল আয় করে এবং এই কাজে অনভিজ্ঞ যুবক, বেকার এবং অবসরে যাওয়া ইসরায়েলি সৈন্যদের নিয়োগ করে থাকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে চোরা কারবারিরা বিদেশ ভ্রমণ, হোটেলে থাকার এবং প্রতিটি ভ্রমণের জন্য হাজার হাজার শেকেলের প্রতিশ্রুতি দিয়ে তাদের সাথে প্রতারণা করছে। চোরা কারবারিদের এই প্রতারণামূলক প্রতিশ্রুতির পেছনে থাকে ভয়াবহ বিপদ। মাদক পাচার থেকে নেটওয়ার্কের প্রধানরা বিপুল মুনাফা অর্জন করলেও সকল ঝুঁকি থাকে চোরা চালানকারী কুরিয়ারদের ওপর। কুরিয়াররা বিদেশে গ্রেফতার হয়ে কখনো কখনো দীর্ঘ কারাদণ্ডে দণ্ডিত হয়। সামান্য লাভের আশায় তাদের চড়া মূল্য দিতে হয়। দক্ষিণ ইসরায়েলের শেফেলাহ অঞ্চলের একটি গ্রামের একজন পেশাদার মাদক পাচারকারী বলেছেন যে সাম্প্রতিক মাসগুলোতে তিনি ইংল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, চেক প্রজাতন্ত্র এবং ডেনমার্কে শত শত কিলোগ্রাম মাদক পাচার করেছেন এবং প্রতিটি চোরাচালান অভিযানের জন্য তিনি প্রায় 8000 শেকেল বিমান ভাড়া, হোটেল খরচ মেটাতে কয়েকশো ইউরো পেয়েছেন। মাদক নিয়ে যাওয়ার আগে নেটওয়ার্কের প্রধান তাকে দিয়েছিল।
ইসরায়েলি চ্যানেল 12 টিভি বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে মাদক পাচারের অভিযোগে বেশ কয়েকজন ইসরায়েলিকে গ্রেফতার করা হয়েছে। ড্যানিয়েল ওকাকে তুরস্কে গ্রেফতার করা হয়েছিল এবং 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। 2023 সালের মার্চ মাস চীন আল কাইমকে কয়েক কেজি মাদক পাচারের চেষ্টার অভিযোগে ফরাসি বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছিল। গাজায় দুর্ভিক্ষ নিয়ে সম্প্রতি যা ঘোষণা হয়েছে তা অবাক করার মতো কিছু নয়, বরং বাস্তবতা আরো ভয়াবহ বলে দাবি করেছেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র মিডিয়া ম্যানেজার শাইমা আল ওবাইদি। বলেন, গাজার শিশুরা আমাকে বলেছে তারা চায় যেন তারা মারা যায়, যাতে তারা জান্নাতে গিয়ে অন্তত খেতে পারে। শাইমা আল ওবাইদি জানান, তিনি গাজায় ছিলেন রমজান মাসে অর্থাৎ 2 মার্চ, যখন হঠাৎ করে ত্রাণ প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সেদিন গাজায় একটা আনন্দের আবহ ছিল, কারণ বাজারে বহুদিন পর লেটুস পাতা পাওয়া গিয়েছিল। সবাই আলোচনা করছিলেন ইফতারে কোনো সালাদ বানানো হবে কিনা, কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যে পরিস্থিতি নেমে আসে চরমে। কয়েকদিনের মধ্যে প্রোটিন ও মাংসের যোগান শেষ হয়ে যায়। এরপর কয়েক সপ্তাহের মধ্যে কোনো তাজা ফল বা সবজি কিছুই নেই। 1 মাসের মধ্যেই ময়দাও শেষ হয়ে যায়, আর যা পাওয়া যাচ্ছিল তা ছিল স্বাভাবিকের 3 গুণ দাম। মানুষ ঘাস খাচ্ছিল, গাছের পাতা খাচ্ছিল, বলেন শাইমা। সবচেয়ে মর্মান্তিক অংশটি তখনই উঠে আসে যখন তিনি বলেন, শিশুরা আমাকে বলেছে তারা চায় যেন তারা মারা যায়, যাতে তারা স্বর্গে গিয়ে অন্তত খেতে পারে। শাইমা আল ওবাইদি দাবি করেন, এমন অবস্থা চলতে থাকলে অচিরেই গাজা মানবশূন্য নগরীতে পরিণত হবে। আর এমন পরিস্থিতির জন্য শুধু হামাস কিংবা ইসরায়েল দায়ী নয়, সকল রাষ্ট্র দায়ী, যারা নীরবে এই হত্যাযজ্ঞ দেখছেন এবং প্রতিবাদ জানাননি। সূত্র বিবিসি নিউজ। ইসরায়েলের উপর নতুন নিষেধাজ্ঞা দিতে বাধা, রাগে ক্ষোভে ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সামরিক আগ্রাসনের কারণে ইসরায়েলের উপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাবে মন্ত্রিসভার সমর্থন না পাওয়ার পর ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাম্প পদত্যাগ করেছেন। ভেল্টক্যাম্প শুক্রবার বলেছেন, তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি, বরং আগে থেকে জারি থাকা নিষেধাজ্ঞাগুলো নিয়ে সহকর্মীদের সাথে তাকে বারবার দ্বন্দ্বে জড়াতে হয়েছে। তিনি মধ্য ডানপন্থী নিউ সোশ্যাল কন্ট্রাক্ট পার্টির সদস্য। এর আগে তার উদ্যোগে ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গভিরের ওপর দেশে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেছিল নেদারল্যান্ডস। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় বসতি স্থাপনকারীদের উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও ভেল্টক্যাম্প তার দেশ থেকে ইসরায়েলে জাহাজের যন্ত্রাংশ রপ্তানির 3টি অনুমতিপত্র বাতিল করেছিলেন। গাজার অবনতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আশঙ্কা করেছিলেন যন্ত্রাংশগুলোর অনাকাঙ্ক্ষিত ব্যবহার হতে পারে। তিনি সাংবাদিকদের বলেন, গাজায় যা ঘটছে, গাজা নগরে যে হামলা হচ্ছে তা আমি দেখতে পাচ্ছি। পশ্চিম তীরে বিরোধপূর্ণ বসতি E1 নির্মাণের সিদ্ধান্ত এবং পূর্ব জেরুজালেমের পরিস্থিতি নিয়ে কি হচ্ছে তাও দেখছে। তার পদত্যাগের ফলে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীর পদটি শূন্য হয়ে গেল। তিনি এমন সময়ে পদত্যাগ করলেন যখন ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে জোর চেষ্টা চালাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। ভেল্টক্যাম্পের পদত্যাগের পর নিউ সোশ্যাল কন্ট্রাক্ট দলের সব মন্ত্রী ও সচিবরা তার প্রতি সমর্থন ও সংহতি জানিয়ে তত্ত্বাবধায়ক সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন। সূত্র আল জাজিরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের সেনাপ্রধানের হুঙ্কার, নতুন আগ্রাসনে আরো কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেন, তেহরানের উপর যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আক্রমণ করলে আরো ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে। জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহকে পাঠানো এক বার্তায় তিনি এই সব কথা বলেন। খবর পার্স টুডের। জেনারেল হাতামি আরো বলেন, 1980 থেকে 88 সালে ইরাকে আরোপিত যুদ্ধ এবং জুনে ইসরায়েলি মার্কিন আগ্রাসনের সময় প্রতিরক্ষা খাতে ইরানের অগ্রগতি শীর্ষে পৌঁছেছিল, যার ফলে বিশ্ব ইরানের জনগণের শক্তি এবং দেশীয় প্রতিরক্ষা ক্ষমতা দেখেছে।
তিনি বলেন, আজও ইরানের সেনাবাহিনী অতীতের মতোই যে কোনো আক্রমণকারীকে শাস্তি দিতে এবং তার প্রতি আরো চূর্ণ বিচূর্ণ ও অনুশোচনাপ্রসূত জবাব দেওয়ার জন্য শক্তি ও সংকল্পের সঙ্গে প্রস্তুত। এদিকে উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে ইরানের নৌবাহিনী তাদের সর্বশেষ সামরিক মহড়া ইকতেদার 1404 সফলভাবে সম্পন্ন করেছে। 2 দিন ব্যাপী এই মহড়ায় ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌ ক্রুজ এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। মহড়ার মূল পর্বে গাইডেড মিসাইল ক্রুজার জেনেভে এবং ডেস্ট্রয়ার সাবালান থেকে একযোগে ছোড়া হয় নাসির, গাদির এবং কাদের নামের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ এবং জাহাজের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। এই মহড়ায় ব্যবহার করা হয়েছে ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় ও সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও। মহড়াটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও নৌবাহিনীর আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের পত্রিকা মারিফ একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গাজায় সামরিক অভিযান ছাড়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে সরকারকে একত্রিত রাখা সম্ভব নয়। ইসরায়েলের পত্রিকাটির বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নেতানিয়াহু তার ক্ষমতার শেষ পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যেতে চান। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ যুদ্ধ প্রসঙ্গে ভবিষ্যতের সম্ভাব্য শান্তি আলোচনার রূপরেখা দিয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইতিমধ্যেই নেতানিয়াহুর সব শর্ত, বিশেষ করে 10 জন ইসরায়েলি জীবিত বন্দীকে ফেরত দেওয়ার বিষয়টি মেনে নেওয়ার পরও নেতানিয়াহু নতুন শর্ত দিচ্ছেন। এ কারণেই ইসরায়েলি সেনাবাহিনী গুরুতরভাবে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং আগামী 2 সেপ্টেম্বরের মধ্যে রিজার্ভ বাহিনীকে মোতায়েনের সম্ভাবনা বিবেচনা করছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কয়েকটি দেশে রয়েছে ইরানের অস্ত্র কারখানা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রতিরক্ষা মন্ত্রী। একযোগে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি যোদ্ধারা, কাঁপল ইসরায়েল, বেজে উঠল সাইরেন। ইরানি সামরিক প্রযুক্তির আরেকটি বড় বিজয়, এবার ইরানের ভয়ঙ্কর সেই ড্রোন নিয়ে গবেষণা করতে চায় যুক্তরাষ্ট্র। ইউরোপে মাদক পাচারের বৃহত্তম কেন্দ্র ইসরায়েল, বিস্ফোরক তথ্য প্রকাশ। গাজার শিশুরা বলছে তারা মরতে চায় যেন স্বর্গে গিয়ে খাবার পায়, আরও যা বললেন সেভ দ্য চিলড্রেনের মিডিয়া ম্যানেজার। ইসরায়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা দিতে বাধা, রাগে ক্ষোভে ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের সেনাপ্রধানের হুঙ্কার। গাজায় সামরিক অভিযান ছাড়া নেতানিয়াহুর পক্ষে সরকার টিকিয়ে রাখা সম্ভব নয়। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।